নমস্কার, আমার ইউটিউব চ্যানেল আওয়াজ স্টাডি জোনে সকলকে আরও একবার স্বাগত। আজকেও বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো আইসিডিএস কর্মী ও সহায়িকা পদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসিডিএস প্রকল্প, গর্ভবতী মা ও শিশু এবং পুষ্টি। তাহলে শুরু করা যাক আজকের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমেই যেই প্রশ্নটা রয়েছে দেখো, যে অঙ্গনারী কর্মীদের কারা নিয়োগ করেন। অঙ্গনারী কর্মীদের কারা নিয়োগ করেন? ভারত সরকারের বিভিন্ন রাজ্যের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এই অঙ্গনারী কর্মীদের নিয়োগ করা হয়। তারপরেই দেখো প্রশ্নটা রয়েছে, গ্রাম পঞ্চায়েত কেন অঙ্গনারী কর্মীদের নিয়োগ করেন? গ্রামের মানুষদের স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা গ্রাম পঞ্চায়েতের একটি প্রধান উদ্দেশ্য। গ্রামের শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার সার্বিক উন্নতি এবং মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে গ্রাম পঞ্চায়েত অঙ্গনারী কর্মীদের নিয়োগ করেন। তারপর দেখো রয়েছে, অঙ্গনা শব্দটির অর্থ কী? অঙ্গনা শব্দটির অর্থ হচ্ছে স্ত্রীলোক বা মহিলা। হিন্দি ভাষায় অঙ্গনারী শব্দটির অর্থ কী? হিন্দি ভাষায় অঙ্গনারী শব্দটির অর্থ একটি উঠানের আঙ্গিনা বা আশ্রয়। অঙ্গনারী প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য কী ছিল? শিশুদের ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে লড়াই করা অঙ্গনারী প্রকল্প একটি প্রধান উদ্দেশ্য। তারপর দেখো রয়েছে, আইসিডিএস প্রকল্প কত সালে শুরু হয়? আইসিডিএস প্রকল্প শুরু হয় 1975 সালের 2রা অক্টোবর। আইসিডিএসের পূর্ণ রূপ কী? বা আইসিডিএসের যে ফুল ফর্ম সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস বা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। অঙ্গনারী কর্মীরা প্রাথমিকভাবে কত বছর বয়সী শিশুদের দেখাশোনা করে? অঙ্গনারী কর্মীরা প্রাথমিকভাবে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের দেখাশোনা করে। আইসিডিএসের অন্তর্গত অঙ্গনারী কর্মীরা কোন 3টি মৌলিক পরিষেবা প্রদান করেন? আইসিডিএসের অন্তর্গত অঙ্গনারী কর্মীরা যে 3টি মৌলিক পরিষেবা প্রদান করে সেগুলি হচ্ছে পুষ্টি, স্বাস্থ্য এবং প্রাক বিদ্যালয় শিক্ষা। অঙ্গনারী প্রাক বিদ্যালয়ে কত বছর বয়সে শিশুদের শিক্ষাদান করা হয়? 3 থেকে 6 বছর বয়সী শিশুদের কিন্তু শিক্ষাদান করা হয় প্রাক বিদ্যালয়ের। পরের প্রশ্ন রয়েছে, শিশুর বিকাশের স্তরগুলি কি কি? শিশুর বিকাশের 4টি স্তর রয়েছে: শৈশব, বাল্য, কৈশোর ও যৌবন। ভারতের শিশুদের ক্ষেত্রে কোন কোন রোগের প্রভাব বেশি দেখা যায়? ভারতের শিশুদের ক্ষেত্রে কোন কোন রোগের প্রভাব বেশি দেখা যায়? পোলিও, হাম, টিটেনাস, ডিপথেরিয়া, হুপিং কাশি প্রভৃতি রোগ কিন্তু দেখা যায়। গ্রামাঞ্চলে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য রক্ষার পরামর্শ কারা দেন? এগুলো দেয় কিন্তু MHW ওয়ার্কাররা, মানে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার। গর্ভবতী নারীদের খাদ্যাভাবের ফলে কোন সমস্যাগুলি দেখা যায়? গর্ভবতী মায়েদের খাদ্যাভাব হলে গর্ভস্থ শিশুর ভ্রূণের সবথেকে বেশি ক্ষতি হয়। এর ফলে গর্ভপাত পর্যন্ত ঘটতে পারে। ভারতে শিশু মৃত্যুর হার বেশি হওয়ার কারণ কি? ভারতে অধিকাংশ শিশু অপুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এর কারণগুলি হলো, নবজাতক শিশুর মায়েরা ঠিকমতো যত্ন ও পুষ্টি সম্পর্কে সচেতন নয়, পরিবারের দরিদ্রতার কারণে সঠিক সময়ে উপযুক্ত খাদ্য গ্রহণ করতে পারে না, সহজলভ্য যেসব খাদ্য থেকে শিশুরা পুষ্টি পেতে পারে সে বিষয়ে অভিভাবকদের অনভিজ্ঞতা, শিশুকে মাতৃদুগ্ধ খেতে না দেওয়া, সঠিক সময়ে পোলিও ও সমস্ত প্রতিষেধক টিকা না দেওয়া।
একজন মায়ের দুটি সন্তানের মধ্যে জন্মের ব্যবধান কত হওয়া উচিত? একজন মায়ের দুটি সন্তানের মধ্যে জন্মের ব্যবহার কমপক্ষে 3 বছর হওয়া উচিত। শিশুদের চোখের যত্ন কিভাবে নিতে হবে? চোখ মানবের গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। শিশুর চোখের যত্ন নিতে অভিভাবকদের কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে, যেগুলি সর্বদা শিশুর চোখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতি 6 মাস অন্তর শিশুকে একবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। নিয়মিত শিশুকে শাকসবজি খাওয়ানো উচিত। জন্মের পর শিশুর চোখের ভিতরে যদি কোনো ছাপ বা অন্যান্য সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই চক্ষু রোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত। তো দেখো রয়েছে শিশুর খাদ্য হিসাবে মাতৃদুগ্ধ। শিশুর খাদ্য হিসাবে মাতৃদুগ্ধ আদর্শ কেন? কারণ মাতৃদুগ্ধ সহজ পাচ্য, রোগ প্রতিরোধক এবং সুষম। কোলোস্ট্রাম কি? শিশুর জন্মের পর যে প্রথম গাঢ় হলুদ রঙের দুধ মাতৃ স্তনগ্রন্থি থেকে নিঃসৃত হয় তাকে কিন্তু কোলোস্ট্রাম বলা হয়। একজন ভারতীয় মহিলা প্রত্যহ গড়ে কত পরিমাণ দুগ্ধক্ষরণ হয়? একজন ভারতীয় মহিলা প্রত্যহ গড়ে প্রায় 600 ml দুগ্ধক্ষরণ হতে পারে। মাতৃদুগ্ধের প্রধান প্রোটিনের নাম কি? ল্যাকটো অ্যালবুমিন। মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি থাকে? এটা হচ্ছে ইমিউনোগ্লোবিউন। মাতৃদুগ্ধে কোন কোন উপাদান কম থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি, লোহা। উইনিং কি? মাতৃদুগ্ধের অভাবে বা পুষ্টির কারণে মাতৃদুগ্ধের পরিবর্তে বা মাতৃদুগ্ধের সঙ্গে শিশুকে যে খাদ্য দেওয়া হয় তাকে উইনিং বা বদলি খাদ্য বলা হয়। কত বছর বয়স থেকে শিশুকে বিকল্প খাদ্য দেওয়া প্রয়োজন? 6 মাস বয়স থেকে। শিশুদের ডিহাইড্রেশন বেশি হওয়ার কারণ কি? একটি শিশুর শরীরে বেশি পরিমাণে জলের প্রয়োজন হয়, কিন্তু শিশুরা নিজেদের চাহিদা প্রকাশ করতে না পারায় বেশিরভাগ সময় শিশুর মা এই বিষয়টিকে লক্ষ্য রাখতে পারে না। ফলে শিশুদের ক্ষেত্রে ডিহাইড্রেশন প্রকোপ বেশি দেখা যায়। শিশুদের পানীয় জলের ক্ষেত্রে কোন সাবধানতাগুলি অবলম্বন করা উচিত? একটি শিশুর দিনে অনেকবার পানীয় জলের প্রয়োজন হয়। শিশুকে সুস্থ ও স্বাভাবিক রাখতে পানীয় জল পরিষ্কার জায়গা থেকে সংগ্রহ করে ফুটিয়ে ঢাকা দেওয়া পাত্রে রাখতে হবে। একটি শিশুর দৈনন্দিন খাদ্যে কত পরিমাণ ক্যালোরি থাকা প্রয়োজন? শিশুর পুষ্টি ও বৃদ্ধির জন্য খাদ্যে ক্যালোরি থাকা বিশেষ প্রয়োজন। 1 থেকে 3 বছর বয়সী শিশুদের খাদ্যে 1220 ক্যালোরি এবং 4 থেকে 6 বছর বয়সী শিশুদের খাদ্যে 1720 ক্যালোরি থাকা প্রয়োজন। শিশু ক্লান্ত অবসন্ন হয়ে পড়লে কী ব্যবস্থা নেওয়া উচিত? শিশুর খাদ্যে প্রোটিন, শাকসবজি ও ফলের অভাব পড়লে শিশু ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে। এই সময় শিশুর শরীরে সঠিক পরিমাণে তাপ ও শক্তি সরবরাহের জন্য কার্বোহাইড্রেট ও স্নেহ জাতীয় পদার্থ খাওয়াতে হবে। এছাড়া শিশুর পড়াশোনা ও খেলাধুলার সময় সঠিকভাবে নির্বাচন করে নিয়ে তার খাদ্য তালিকা ও খাওয়ার সময় ঠিক রাখতে হবে। জড়বুদ্ধি সম্পন্ন শিশু কাদের বলা হয়? যেসব শিশুর সমবয়সী অন্যান্য শিশুদের তুলনায় দেরি করে হাঁটতে, কথা বলতে, অন্যান্য ক্রিয়াকলাপ শিখেছে, সেই সমস্ত শিশুদের জড়বুদ্ধি সম্পন্ন শিশু বলা হয়। গর্ভবতী মা থেকে শিশুতে কোন রোগটি সংক্রমিত হতে পারে? এইডস। শিশুর অ্যানিমিয়ার কারণ কি? শিশুর খাদ্যে লোহা, ফলিক অ্যাসিড
ও B12 অভাবে শিশুর রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ দেখা যায়। শিশুর অপুষ্টির দুটি প্রধান কারণ কি? শিশুর অপুষ্টির দুটি প্রধান কারণ হচ্ছে মায়ের পুষ্টিজনিত অভাব এবং পরিবারের আর্থিক দুরবস্থা। শিশুর কী কী ধরনের অপুষ্টি দেখা যায়? প্রোটিন, এনার্জি ম্যালনিউট্রিশন, বেরি পেলেগ্রাস স্কারভি, অ্যানিমিয়া ইত্যাদি। শিশুর GOR সমস্যা কি? GOR সমস্যা হলো শিশু খাবার অল্প পরে বা খেতে খেতে খাদ্য উগড়ে দেয় বা বমি করে দেয়, এটাই হচ্ছে GOR এর সমস্যা। শিশুরা বুড়ো আঙুল চুষে কেন? শিশুদের বুড়ো আঙুল চোষার কারণগুলি হচ্ছে খিদে পেলেও বাচ্চারা আঙুল চষে। অনেক সময় যখন স্তন্যদায়ী মা তাদের কাছে থাকে না, সেই সময় দুধ পাওয়ার আশায় তারা আঙুল চষার চেষ্টা করে। অনেক সময় শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগলেও বুড়ো আঙুল চষে। ঘুমানোর চেষ্টা করার সময় শিশুরা আঙুল চষে। নির্দিষ্ট সময়ের উপযোগী চাহিদা পূরণ না হয়ে থাকলে শিশুরা আঙুল চুষতে থাকে। পুষ্টিবিজ্ঞান কাকে বলা হয়? বিজ্ঞানের যে শাখায় খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চর্চা করা হয় তাকে বলা হয় পুষ্টিবিজ্ঞান। খাদ্য কাকে বলে? যেসব আহার্য বস্তু পরিপাকের মাধ্যমে জীবদেহের পুষ্টি, বৃদ্ধি সাধন, ক্ষয়পূর্ণ, তাপ উৎপাদন প্রভৃতি কার্য সম্পন্ন করে ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাদের খাদ্য বলা হয়, যেমন ভাত, মাছ, মাংস, ডাল ইত্যাদি। পুষ্টি কাকে বলা হয়? খাদ্য উপাদান গ্রহণ করে শক্তি প্রাপ্তির পদ্ধতিকে পুষ্টি বা পরিশোষণ বলা হয়। পুষ্টি কয় প্রকার ও কী কী? পুষ্টি প্রধানত দুই প্রকার, স্বভোজী এবং পরভোজী। আমাদের দেহের জন্য প্রয়োজনীয় 6টি খাদ্য উপাদান কী কী? আমাদের দেহের জন্য প্রয়োজনীয় 6টি পুষ্টি উপাদান হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল, খনিজ পদার্থ। রক্ষাকারী খাদ্য কাকে বলা হয়? রক্ষাকারী খাদ্য কাকে বলা হয়? যে সকল খাদ্য সার্বিকভাবে দেহের রক্ষা করে ও রোগ ব্যাধিমুক্ত রাখে তাদের রক্ষাকারী খাদ্য বলা হয়, যেমন ভিটামিন ও খনিজ পদার্থ। একটি সুষম খাদ্যের উদাহরণ দাও। একটি সুষম খাদ্যের উদাহরণ হচ্ছে দুধ। দুটি ক্ষয়পূরক খাদ্যের নাম লেখো। দুটি ক্ষয়পূরক খাদ্যের নাম হচ্ছে দুধ ও ডিম। দুটি তাপ উৎপাদক খাদ্যের নাম লেখো, যেমন গুড় ও মাখন। দুটি শর্করা বহুল খাদ্যের উদাহরণ হলো চাল ও গম। আমিষবহুল খাদ্যের উদাহরণ হচ্ছে মাছ ও মাংস। দুটি স্নেহ ও তৈল সমৃদ্ধ খাদ্যের উদাহরণ হচ্ছে বাদাম ও ঘি। ICMR এর নির্দেশ অনুযায়ী খাদ্য তালিকার প্রধান 3টি প্রকার খাদ্য উপাদান কী পরিমাণে থাকা উচিত? শর্করা 60 থেকে 70%, স্নেহ পদার্থ 15 থেকে 20% এবং বাকিটা থাকবে প্রোটিন। ল্যাক্টো নিরামিষভোজী কাদের বলা হয়? যারা নিরামিষ খাদ্যের সঙ্গে দুধ গ্রহণ করে তাকেই ল্যাক্টো নিরামিষভোজী বলা হয়। ভেগানস কাদের বলা হয়? ভেগানস কাদের বলা হয়? যারা শুধুমাত্র উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করে এবং দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণ করে না, তাদের কিন্তু ভেগানস বলা হয়। পরিবারের খাদ্য তালিকা প্রস্তুতির সময় সর্বাধিক গুরুত্বপূর্ণ কিসের ওপর দেওয়া উচিত? আর্থিক অবস্থার ওপর দেওয়া উচিত। খিচুড়ি কি? খিচুড়ির প্রধানত ভারতীয় খাদ্য যা সকল বয়সের শিশু এবং মানুষের জন্য স্বল্প মূল্যের পুষ্টিকর সুষম খাদ্য। ডাল, চাল এবং বিভিন্ন সবজি মিশিয়ে খিচুড়ি তৈরি করা হয়। পুষ্টির মান বলতে কী বোঝায়? কোনো ব্যক্তির স্বাস্থ্যের অবস্থা বা পুষ্টির যে মাত্রা প্রকাশিত হয় তাকে ওই ব্যক্তির পুষ্টির মান বলা হয়। পুষ্টির মান নির্ণয়ে
সহায়ক যে কোনো 4টি পদ্ধতির নাম লেখো। পুষ্টির মান নির্ণয়ে সহায়ক 4টি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক পরিমাপ, তারপর জৈব রাসায়নিক মূল্যায়ন, চিকিৎসা শাস্ত্রগত মূল্যায়ন, খাদ্য সমীক্ষা ও নিরীক্ষা পদ্ধতি। দুধের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় এমন একটি উদ্ভিদজাত প্রোটিনের নাম লেখো, যেটা সয়াবিন। ডিহাইড্রেশন কাকে বলা হয়? মানবদেহে জলের অভাব দেখা গেলে তাকে ডিহাইড্রেশন বলা হয়। ডিহাইড্রেশনের কী কী লক্ষণ দেখা যায়? মানুষের ডিহাইড্রেশনের লক্ষ্যগুলি হচ্ছে বারবার জিভ শুকিয়ে যায়, প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যায়, শরীরে ওজন কমে যায়, শিশুদের তালু বসে যায়, শিশুদের ক্লান্তি অনুভব হয়, চোখ ভেতরে ঢুকে যায়, কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা করে। ডিহাইড্রেশনের থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? ডিহাইড্রেশন থেকে মুক্তি পেতে প্রথমত খেয়াল রাখতে হবে শরীরে জলের যোগান যাতে না কমে। এছাড়া ডায়রিয়া বা বমি হলে অবশ্যই ডিহাইড্রেশন প্রতিরোধক পানীয় পান করা উচিত, যেমন ওআরএস, নুন চিনির শরবত, ডাবের জল ইত্যাদি। ওআরএস এর সম্পূর্ণ নাম কি বা পূর্ণ নাম কি? এটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওআরএস কিভাবে বানাতে হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর মত অনুযায়ী 1 লিটার পানীয় জলে বিভিন্ন উপাদান পরিমাণ মতো মেশাতে হবে, যেমন সোডিয়াম ক্লোরাইড 3.5 গ্রাম, সোডিয়াম বাইকার্বনেট 2.5 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম এবং গ্লুকোজ 20 গ্রাম। ওআরএস কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? রোগীর দেহে প্রয়োজনীয় জলের ঘাটতি দেখা দিলে অথবা রোগীর দেহ থেকে জল বেরিয়ে গেলে ওআরএস খাওয়া উচিত। রোগী বারবার বমি বা পাতলা পায়খানা করলে তাদের ওআরএস দিতে হবে। জলবাহিত কয়েকটি রোগের নাম লেখো। কলেরা, টাইফয়েড, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ডায়রিয়া, ডার্মাটাইটিস, আমাশয় ইত্যাদি। একটি শিশুকে কোন বয়সে প্রথম ডিবিটি টিকা দেওয়া হয়? এটা হচ্ছে 9 মাস বয়সে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো ICDS পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের টপিক আমরা আলোচনা করলাম ICDS প্রকল্প, গর্ভবতী মা ও শিশু এবং পুষ্টির ওপরে। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে। আর যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেল আওয়ার স্টাডি জোন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে সবার আগে ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।